তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কুমিল্লা মডার্ন হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব্যবসা বিভাগ অর্থাৎ ব্যবসা বিভাগ স্টুডেন্টের জন্য বিজ্ঞান বই থেকে দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা দশম অধ্যায় টপিক হচ্ছে এসো বলকে জানি। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে দশম অধ্যায় এসো বলকে জানি। দশম অধ্যায় এসো বলকে জানি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো কোনো কিছুকে দূরে সরাতে চাইলে কি করো? ধাক্কা বা ঠেলা দাও। আবার কোনো কিছুকে কাছে আনতে বলে কি করো? টানো। এই যে একটি বস্তুর উপর আরেকটি বস্তুর ধাক্কা বা টান হচ্ছে বল। এই বলের পরে বস্তু কি হয়? অবস্থার পরিবর্তন হয়, বস্তুর আকৃতির পরিবর্তন হয়। যেমন তুমি যদি একটা নড়তে থাকা বস্তুর উপরে বল প্রয়োগ করো তাকে স্থির করতে পারবে। আবার একটা স্থির বস্তুর উপর ধাক্কা বা ঠেলা দিয়ে তাকে গতিশীল করতে পারবে। তাহলে বল প্রয়োগে বস্তুর কি হয়? গতির পরিবর্তন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে যে বল প্রয়োগ করে বস্তুর গতির পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলের সংজ্ঞাটা কি? বল কাকে বলে? যদি বলে বলের সংজ্ঞা দাও তাহলে কি বলতে পারবা? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। প্রিয় শিক্ষার্থীরা, বলের সংজ্ঞা তোমরা লিখে দাও। বল কাকে বলে? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে প্রিয় শিক্ষার্থীরা, ওর থেকে বলের সংজ্ঞাটা লিখে নাও। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় কিংবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করে বা করতে চায় তাকে বল বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই সংজ্ঞা থেকে তোমরা বুঝতে পারলা যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করে, সেটি হচ্ছে বল। যেমন তোমার একটি ফুটবলকে শট করলে, স্থির ফুটবলকে শট করলে সে গতিশীল হবে। আবার গতিশীল একটা ফুটবলকে আমি বাধা দিলে সেটা স্থির হবে। এইভাবে যে মাধ্যমটা এখানে কাজ করে সেটা হচ্ছে বল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বলের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। বিজ্ঞানী নিউটন বল, জড়তা, ভর, গতি এই চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে গতি বিষয়ক তিনটি সূত্র প্রকাশ করেন। এগুলোকে নিউটনের গতি বিষয়ক সূত্র বলা হয়। আমরা এই অধ্যায় থেকে নিউটনের যে তিনটি সূত্র আছে গতি বিষয়ক সূত্র, সেই সূত্রগুলো আজকে লিখব এবং শিখব। নিউটনের প্রথম সূত্র, শিক্ষার্থীরা, আমরা নিউটনের গতি বিষয়ক সূত্র হচ্ছে তিনটি। নিউটনের গতি বিষয়ক সূত্র হচ্ছে তিনটি। নিউটন বল, তারপর হচ্ছে
করে গতি বিষয়ক তিনটি সূত্র প্রদান করে, তিনটি সূত্র প্রদান করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে নিউটন বল, ভর, গতি ও জড়তা চারটি বিষয়ের উপর নির্ভর করে সম্পর্ক স্থাপন করে গতি বিষয়ক তিনটি সূত্র প্রদান করেন। এইগুলোকে নিউটনের গতি বিষয়ক সূত্র বলা হয়। তাহলে নিউটনের গতি বিষয়ক সূত্র হচ্ছে কয়টি? তিনটি। নিউটনের গতি বিষয়ক সূত্র হচ্ছে তিনটি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গতি বিষয়ক সূত্রগুলো জানব। নিউটনের প্রথম যে সূত্রটা হচ্ছে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। এই ক্ষেত্রে আমি আবার বলি, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এখানে নিউটনের প্রথম সূত্রে দুইটা অংশ। কয়টি অংশ? দুইটি অংশ। প্রথম অংশ হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। দ্বিতীয় অংশ হচ্ছে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে কয়টা অংশ এখানে? দুইটা। আজকে আমি দুটো অংশের পার্ট তোমাদের বিস্তারিত ব্যাখ্যা বলবো, তোমরা আশা করি বুঝতে পারবে। এর আগে আমি প্রথম সূত্রটা বলে লিখে নিচ্ছি, তোমরা খাতায় বা নিজে বলার চেষ্টা করো। নিউটনের প্রথম সূত্র, নিউটনের গতি বিষয়ক সূত্র। এর মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে। আমরা বলতে পারি এটা কিন্তু সত্য কথা, চিরকাল স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে। দ্বিতীয় অংশ হচ্ছে এবং, এটা হচ্ছে প্রথম অংশ, এবং সমবেগে চলমান বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে দেখো, এখানে প্রথম সূত্রের দুটো অংশ। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ, সমবেগে চলমান বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশটা নিয়ে কথা বলি আগে। প্রথম অংশ হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটা বই আজকে টেবিলের উপর রেখে আসার পরে বাসায় গিয়ে যদি ওইখানে দেখো, যদি বাসায় তোমার ছোট ভাই বোন কেউ যদি বইটাকে টেবিল থেকে না সরায় বা ধাক্কা বা ঠেলা দিয়ে না ফেলে, তাহলে বাসায় গিয়ে তুমি কি দেখবে? বইটা আগের জায়গা আছে। এর মানে হচ্ছে এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই, স্থির বস্তু স্থির থাকবে। যেহেতু কেউ বল প্রয়োগ করে নাই, কেউ এখানে ধাক্কা দেয় নাই, ঠেলা দেয় নাই, সেই কারণে বইটা আগের জায়গায় আছে। এর মানে স্থির বস্তু স্থির থাকবে। তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না, আশা করি। এটা একটা সিম্পল কথা, এই পয়েন্টটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু দ্বিতীয় অংশটা নিয়ে আমাদের একটু বিস্তারিত বুঝতে হবে। দ্বিতীয় অংশটা হচ্ছে সমবেগে চলমান বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। এটার অর্থ হচ্ছে আমি যদি একটা বস্তুকে গতিশীল করে ছেড়ে দিই, তাহলে চিরকাল চলতে থাকবে, অনন্তকাল চলতে থাকবে, কোথাও থামবে না। এটা আসলে আমাদের বাস্তব জীবনের সাথে একটু কি দ্বিমত আছে, তাই না? আমি যদি একটা ফুটবলকে শর্ট করে দূরে ঠেলে দিই, কিছুক্ষণ গতিশীল হওয়ার পরে দেখা যাবে থেমে গেছে, তাই না? কিন্তু নিউটনের সূত্র বলছে যে
সমবেগে চলমান বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, তাহলে এটার সাথে পার্থক্য আছে। নিউটনের সূত্র অনুযায়ী আমরা বাস্তব জীবনের সাথে মিল পাচ্ছি না। আসলে নিউটনের কথাটাই সত্য, কারণ হচ্ছে আমরা যদি একটা বলকে বল প্রয়োগ করে ছেড়ে দেই, সে যদি কোনো বল বাধাপ্রাপ্ত না হয় তাহলে সে কিন্তু সমবেগে চলতে থাকবে। তাহলে এখানে একটা চলন্ত বলকে কোন বলে বাধা দিল, যে কারণে এটা বেগ হ্রাসপ্রাপ্ত হলো, এটা কিছুক্ষণ পরে থেমে গেল, বেগ হ্রাসপ্রাপ্ত হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ঘর্ষণ এবং বাতাসের দুইটা বল আছে। ঘর্ষণ এবং বাতাস এই দুইটা উল্টো দিক থেকে বলকে ধাক্কা দেয়, সেই কারণে একটা বস্তু চিরকাল অনন্তকাল পর্যন্ত চলতে থাকে পারে না, সমবেগে চলতে পারে না, কিছু না কিছুক্ষণ পরে সে থেমে যায়। তাহলে এখানে যদি ঘর্ষণ এবং বাতাস বলটা না থাকতো তাহলে অবশ্যই একটা বল অনন্তকাল চলতে থাকতো, থামতো না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার এই আলোচনা থেকে তোমরা অবশ্যই নিউটনের প্রথম সূত্রের বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে। এখন নিউটনের প্রথম সূত্র থেকে দুইটা জিনিস আমরা ধারণা পাইছি, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে জড়তা। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কোন দুইটা পয়েন্ট পেয়েছি? বল এবং জড়তা। এখন বলের সংজ্ঞা তো আমরা বলে ফেলছি প্রথমে, এখন জড়তার সংজ্ঞা, জড়তাটা কি সেটা আমরা আলোচনা করব। জড়তা নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের জড়তা। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পেয়েছি, তাই আমরা জড়তা নিয়ে এখন কথা বলব। জড়তা, প্রিয় শিক্ষার্থীরা, একটা বস্তু চিরকাল যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা বা ইচ্ছা সেটা হচ্ছে জড়তা। স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থা থাকবে, এটা হচ্ছে জড়তা। এই জড়তার পরিবর্তন কিভাবে করা যায়? বল প্রয়োগ করে জড়তার পরিবর্তন করা যায়। এর মানে হচ্ছে বল প্রয়োগ না করা পর্যন্ত একটা বস্তু যে অবস্থা আছে সেই অবস্থা থাকার যে প্রবণতা সেটি হচ্ছে জড়তা। ক্লিয়ার? আবার বলি, বল প্রয়োগ না করা পর্যন্ত একটি বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা সেটা হচ্ছে জড়তা। জড়তাকে আমরা দুই ধরনের বলতে পারি, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা, দ্বিতীয় হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা, প্রিয় শিক্ষার্থীরা, স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা সেটা হচ্ছে স্থিতি জড়তা। অর্থাৎ একটা স্থির বস্তু, আমি যদি টেবিলের উপর একটা ডাস্টার রাখি বা বই রাখি, সেটা চিরকাল স্থির থাকার যে প্রবণতা, যে ইচ্ছা, সেটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতি জড়তা, একটি গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা বা ইচ্ছা সেটা হচ্ছে গতি জড়তা। তোমরা বাস্তবে এই স্থিতি এবং গতি জড়তার সাথে মুখোমুখি প্রত্যক্ষভাবে তোমরা এর সাথে আসো। দেখো প্রমাণিত, তোমরা স্থিতি জড়তা গতি জড়তার সাথে প্রমাণিত, আমি দেখাচ্ছি প্রমাণগুলো কি বাস্তব জীবনে। তোমরা অবশ্যই বাস গাড়ি বা গাড়িতে করে কোথাও ভ্রমণ করতে গিয়েছি, যা বাসে যখন আমরা বসে থাকি সিটের মধ্যে, আর যখন হঠাৎ চলতে শুরু করে তখন কি হয়? তোমাদের পিছনের দিকে আমরা হেলে পড়ি। কারণ কি? এখানে জড়তার কারণ আছে, স্থিতি জড়তার কারণে। আমরা যখন বাসের সিটে বসে থাকি তখন আমাদের পা সরানো অংশ, সিটের অংশ, ফ্লোরের অংশগুলা গাড়ি চলতে শুরু করলে হঠাৎ চলতে শুরু করে, কিন্তু শরীরের উপরের অংশ স্থির থাকার কারণে আমরা পিছন দিকে ঠেলে পড়ি। এটা হচ্ছে স্থিতি জড়তার একটা বাস্তব প্রমাণ। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? তোমরা আরো পরীক্ষা করতে পারো। একটি গ্লাসের উপরে প্লে কার্ড, একটা কার্ড নিবা, কার্ডের উপরে একটা কয়েন, তারপর তোমরা প্লে কার্ডটাকে জোরে টোক্কা দিলে দেখা যাবে কয়েনটি গ্লাসের মধ্যে পড়ে গেছে। এটাও স্থিতি জড়তার একটা উদাহরণ।
এরকম আরো উদাহরণ তোমরা দিতে পারবা। তারপরে সব গতি জড়তা। প্রিয় শিক্ষার্থীরা, গতি জড়তার উদাহরণ আমরা এভাবে দিতে পারি। চলন্ত গাড়ি যখন হঠাৎ ব্রেক করে তখন আমাদের কি অবস্থা হয়? সামনে দিকে হেল্প করি। এর কারণ কি? চলন্ত গাড়ি যখন চলে আমরা শরীর বা সম্পূর্ণ অংশ গাড়ির সাথে চলতে থাকি। যখন ব্রেক করা হয় আমাদের নিচের অংশ, পা সংলগ্ন অংশ, সিটের নিচের অংশ থেমে যায়, কিন্তু উপরের বডি চলতে থাকে। সেই কারণে এই যে গতি, উপরের বডি গতি থাকার কারণে আমরা সামনের দিকে হেল্প করি। অর্থাৎ এখানে গতি জড়তার কারণে আমরা সামনে হেল্প করি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা জড়তা পুরোপুরিভাবে বুঝতে পারলাম। আশা করি আমার কথা মনোযোগ দিয়ে শুনলে তোমরা জড়তা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বল এবং জড়তার ধারণা পেয়েছি। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো। নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, আগে আমরা সূত্র লিখে নেই। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় সূত্রের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, যেমন ভরবেগ, বল, দুটো কথা আছে। এখানে ভরবেগ কি জানতে হবে। এই দ্বিতীয় সূত্র শিখতে হলে আমাদের আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভরবেগ। এবং এর মধ্যে ভরবেগের সাধারণ শব্দ আছে এখানে ত্বরণ। দুটো জিনিস আমরা দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করার আগে আমরা ভরবেগ এবং ত্বরণের সংজ্ঞাগুলো জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, ভরবেগ, ভরবেগ কি? ভরবেগ কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এই শিক্ষার্থীরা, তাহলে এখানে সংখ্যাটা দেখা আছে, কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আমরা যদি এটাকে কোন বস্তুর ভর m হয়, কোন বস্তুর ভর m এবং বেগ v হয়, তাহলে ভরবেগ কে যদি v দ্বারা প্রকাশ করি, p ইকুয়াল ভর ইনটু বেগ, তাহলে কি হচ্ছে m v। শিক্ষার্থীরা, তাহলে ভরবেগের সংজ্ঞা তোমরা আশা করি বুঝতে পেরেছো। কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। কোন বস্তুর ভর m এবং বেগ v হয়, তাহলে ভরবেগ p ইকুয়াল ভর ইনটু বেগ, ভরকে m দ্বারা বেগকে v দ্বারা প্রকাশ করলাম mv। আরেকটা হচ্ছে ভরবেগের পরে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ত্বরণ করব। কোন
হারকে ত্বরণ বলে। কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। কোন বস্তুর বেগ, এখানে বেগের পরিবর্তন, তাহলে বেগ দুই ধরনের কিন্তু, একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ। কোন বস্তুর শুরুতে যদি যে বেগ থাকে তাকে বলা হয় আদি বেগ, এবং বল প্রয়োগ করার পরে শেষ যে বেগটা হয় সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে কোন বস্তুর দুটি আমরা বেগ বলতে পারি, আদি বেগ এবং শেষ বেগ। প্রারম্ভিক যে বেগ সেটাকে বলা হয় আদি বেগ, এবং শেষ যে বেগ সেটা আমরা বলি অবশেষে বল প্রয়োগ করার পর যে বেগ হয় সেটা হচ্ছে শেষ বেগ। এখানে আমরা ধরে নিই কোন বস্তুর আদি বেগ ইউ, মনে করি কোন বস্তুর আদি বেগ ইউ এবং শেষ বেগ বি, শেষ বেগ বি। কোন বস্তুর আদি বেগ ইউ, শেষ বেগ বি, তাহলে বস্তুটির ভরবেগ কি হয়? বস্তুটির ভরবেগ আমরা আগে ত্বরণ ব্যাখ্যা করব। মনে করি কোন বস্তুর আদি বেগ ইউ, শেষ বেগ বি, তাহলে বস্তুটির ত্বরণ হবে, ত্বরণকে যদি a দ্বারা প্রকাশ করি, a ইকুয়াল বেগ পরিবর্তন হচ্ছে বিয়োগ শেষ বেগ বিয়োগ আদি বেগ, নিচে হচ্ছে টাইম সময়। তাহলে ত্বরণ ইকুয়াল লেখা যায় শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়। তাহলে ত্বরণের যে সংখ্যা ছিল বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে একটা বস্তু যদি দুটি বেগ থাকে, ওই দুইটা বেগের যে পরিবর্তন সেই পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। ত্বরণ a ইকুয়াল b মাইনাস u বাই t, এটাকে বলা হয়। আমরা এখান থেকে ত্বরণের সংখ্যা শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিউটনের যে দ্বিতীয় সূত্র ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এখন আমাদের বের করতে হবে বস্তুর ভরবেগ এবং তার পরিবর্তনের হার। তাহলে দ্বিতীয় সূত্র আমরা ব্যাখ্যা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় সূত্র ব্যাখ্যা দেব এখন। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে আগে বস্তুর ভরবেগ বের করবা। তাহলে ভরবেগ কত হবে? দুইটা, যেহেতু পরিবর্তনের হার আদি ভরবেগ শেষ ভরবেগ, তাহলে আমাদের এখানে দুইটা ভরবেগ বের করতে হবে, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ। মনে করি কোন বস্তুর আদি বেগ ইউ এবং শেষ বেগ বি, তাহলে বস্তুটির আদি ভরবেগ সমান আদি বেগ গুণ বল। তাহলে আদি বেগ ইউ আর বল হচ্ছে m, তাহলে কি লেখা যায়? m ইউ। বস্তুটির শেষ ভরবেগ লেখা যাবে শেষ বেগ গুণ বল। তাহলে শেষ বেগ হচ্ছে b আর বল হচ্ছে m, তাহলে m ইউ, সরি m b, শেষ বেগ হচ্ছে b, m b। তাহলে একটা বস্তুর আমরা দুই ধরনের বেগ পেলাম, আদি ভরবেগ শেষ ভরবেগ, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ। এই দুইটা ভরবেগের পরিবর্তনের হার, সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এই দুইটা পরিবর্তন কেমন হলো?
শুরুতে আদি বর্গ কেমন ছিল, শেষে আদি বর্গ কেমন হলো, এই দুইটার পরিবর্তনের হার আমরা এখন নির্ণয় করব। আমরা লিখব, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং খাতা লিখে ফেলেছো। বাকি অংশ আমি লিখছি। পরের অংশ হবে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার সমান আমরা কি লিখব, আদি ভরবেগ বিয়োগ, প্রিয় শিক্ষার্থীরা আমরা আদি ভরবেগ লিখব না, আগে শেষ ভরবেগ হবে। শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, আর নিচে হচ্ছে সময়। যেহেতু পরিবর্তনের হার এর মানে হচ্ছে কত সময়ে, এই জন্য সময় লিখতে হবে। তাহলে আদি ভরবেগ m কিউব, শেষ ভরবেগ হচ্ছে mv, আর পরিবর্তনের হার এই জন্য t। তাহলে পরিবর্তনের হার কি দাঁড়ালো, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ বাই সময়, তাহলে m কিউব মাইনাস mv বাই t। এখান থেকে দেখো তোমরা m যদি কমন নেওয়া যায় তাহলে থাকে প্রিয় শিক্ষার্থীরা শেষ ভরবেগ তো ছিল বৃষ্টি হয়েছে, দেখো শেষ ভরবেগ হচ্ছে b আর আদি ভরবেগ হচ্ছে u। তাহলে এর আগে পয়েন্টটা আমরা এখানে শেষ ভরবেগে b হবে, বৃষ্টি ছিল তাই না। তাহলে এখন সঠিক করে নেই, শেষ ভরবেগ mb, আদি ভরবেগ mu। তাহলে এখানে যদি m কমন নেওয়া যায়, ভর যদি একই থাকে, তাহলে b মাইনাস u আর নিচে t। প্রিয় শিক্ষার্থীরা এখন বলো তো ত্বরণের সংজ্ঞা থেকে কি পেয়েছিলাম, বেগের পরিবর্তন হার কি বলে, ত্বরণ বলে। তাহলে b মাইনাস u বাই t এর মানে কি, ত্বরণ। তাহলে a কি হচ্ছে, a। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হলো ma, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে নিউটন দ্বিতীয় সূত্রে কি লিখবা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ma, তার উপর প্রযুক্ত বল f এর সমানুপাতিক। তাহলে আমরা দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি, কি লিখব, দ্বিতীয় সূত্র মধ্যে কি লিখতে পারি, দ্বিতীয় সূত্র অনুযায়ী, দ্বিতীয় সূত্র হচ্ছে এই যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক এর উপর বল। তাহলে বস্তু ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখলাম, ভরবেগের পরিবর্তনের হার পেয়েছি ma সমানুপাতিক f। এখানে আমরা কিন্তু ধরি কে কে এই সমানুপাতিক ধ্রুবককে তুলতে পারি কি দ্বারা, একটা সমানুপাতিক ধ্রুবক দ্বারা কে দ্বারা তুলে ফেললাম। এই যে সমানুপাতিক ধ্রুবককে আমরা সমানুপাতিক যে চিহ্নটাকে আমরা কে ধ্রুবক রাশি দ্বারা তুলে ফেললাম। এখান থেকে আমরা কি লিখতে পারি, কে মান যদি 1 হয় আমরা লিখতে পারি সুতরাং f ইকুয়াল ma। যখন কে মান 1 হবে তখন f ইকুয়াল ma, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিউটনের দ্বিতীয় সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দ্বিতীয় সূত্র পড়তে হলে আমাদের ভরবেগ এর সংজ্ঞা জানতে হবে, আর হচ্ছে ত্বরণ। এই দুইটা ত্বরণ এবং ভরবেগ এই দুইটার সাহায্যে আমরা দ্বিতীয় সূত্র থেকে f ইকুয়াল ma এই রাশিটি প্রতিপাদন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা এখন হয়ে গেল নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্র। এখন আমরা লিখব তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা খুব মজার একটা সূত্র। প্রত্যেক বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, প্রত্যেক বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক বল বলতে প্রত্যেক ক্রিয়া বল বলে বলা হয়, প্রত্যেক ক্রিয়া বল
হচ্ছে এটা কি প্রত্যেক ক্রিয়া বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা বোঝার জন্য তোমাদের বলি, তোমাদের হাতে মুষ্টি করে যদি হাত মুষ্টি করে দেয়ালে কি ঘুষি মারো, তাহলে এই ঘুষির মাধ্যমে দেয়ালে যে বল প্রয়োগ করলা, সেই বলের কারণে তুমি দেয়ালও তোমাকে কি করবে, যে বল প্রয়োগ করলা দেয়ালটাও তোমাকে সেই বলের প্রতিহত করবে। তুমি যে বলটা প্রয়োগ করলা দেয়ালে সেটা হচ্ছে ক্রিয়া বল, আর দেয়াল কি করবে, সূত্র অনুযায়ী তোমাকে বাধা দিবে সেই পরিমাণ বল। মুষ্টির মাধ্যমে যে বলটা প্রয়োগ করেছ দেয়ালও তোমাকে সেই পরিমাণ বল প্রতিহত করবে, অর্থাৎ সেই পরিমাণ বল প্রতিক্রিয়া করবে। এর মানে হচ্ছে আমরা যে বল প্রয়োগ করি বিপরীতভাবে সেই বলটা আমরা আবার রিটার্ন পেয়ে থাকি। এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে আমরা যখন হাঁটার সময় একটু চিন্তা করো যে আমরা হাঁটতেছি, তাহলে এখন পদার্থ বিজ্ঞান কোথায় কাজ করে? আমরা যখন হাঁটি আমরা পিছনের দিকে ধাক্কা মারি, ধাক্কা তো একটা বল, তাই না? আমরা পিছনের দিকে ধাক্কা মারি, ধাক্কার কারণে পা উপর দিকে আসে। এর মানে হচ্ছে আমরা যে পরিমাণ বল নিচে ধাক্কা দেই সেই পরিমাণ বল আমাদের আবার প্রতিক্রিয়া করে মাটি আমাকে সেই বলে প্রতিক্রিয়া করে বিধায় আমরা হাঁটতে পারি, অর্থাৎ এখানে একটা ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণের কারণে আমরা হাঁটতে পারি। এই হাঁটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এখানে আমরা যেই বল যেখানে প্রয়োগ করি সেই পরিমাণ বল আমরা আবার ফিরে পাই, অর্থাৎ কিন্তু সেই পরিমাণটা হচ্ছে বিপরীত দিকে। আমরা যদি নিচের দিকে চাপ দেই, ধাক্কা দেই, আমাদের উপরের দিকে দিবে, তাহলে উল্টো দিকে মানে বিপরীত দিকে। এই জন্য বলা হয়েছে প্রত্যেক ক্রিয়া বলের একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় ক্রিয়া বল, আবার যে পরিমাণ বল বাধাপ্রাপ্ত হয় ফিরে আসে সেটাকে বলা হয় প্রতিক্রিয়া বল। কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়া বল হবে বিপরীতমুখী। শিক্ষার্থীরা, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছ? এখন আমরা যদি ক্রিয়া বল প্রয়োগ করতে পারি তাহলে সেখানে প্রতিক্রিয়া বল পাওয়া যাবে। যদি ক্রিয়া বল প্রয়োগ করতে না পারি তাহলে সেখানে প্রতিক্রিয়া বল পাওয়া যাবে না। তাহলে কয়েকটা ক্ষেত্র বলো, কয়েকটা জায়গা বলো যেখানে আমরা ক্রিয়া বলটা প্রয়োগ করতে পারি না। যেমন তোমরা যদি কাদা মাটিতে অথবা বালুতে হাঁটার চেষ্টা করো তাহলে সেখানে তোমরা কিন্তু ভালো ক্রিয়া বল প্রয়োগ করতে পারবে না। যদি ক্রিয়া বল প্রয়োগ করতে না পারো তাহলে তোমরা প্রতিক্রিয়া বল পাবে না, অর্থাৎ কাদা মাটিতে হাঁটতে কঠিন হয়। এর কারণ কি, তুমি যখন কাদা মাটিতে হাঁটো ধাক্কা দাও, সেই ধাক্কাটা পরিপূর্ণভাবে ক্রিয়া হচ্ছে না, সেই কারণে তোমাকেও প্রতিক্রিয়া করতে পারতেছে না, তুমিও হাঁটতে পারতেছো না। এরকম একটা যদি আরো উদাহরণ দিই, পেন্সিল একটা ফ্লোরের মধ্যে মেঝের মধ্যে তেল তেলে একটা ফ্লোরের মধ্যে যদি তোমাকে হাঁটতে দেয় তাহলে তুমি সেখানে হাঁটতে পারবে না। কারণ হচ্ছে ওই মেঝের মধ্যে তুমি কোনো ক্রিয়া করতে পারবে না, ক্রিয়া বল দিতে পারবে না, সেই কারণে তুমি প্রতিক্রিয়া পাবে না। তাহলে বোঝা গেল প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি আমরা ক্রিয়া বল প্রয়োগ করতে পারি তাহলে প্রতিক্রিয়া বল আমরা পাবো, কিন্তু এই দুটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল হচ্ছে কি বিপরীতমুখী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র বুঝে পেলাম যে প্রত্যেক ক্রিয়া বলে একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যদি দুটো বস্তু কল্পনা করি, এটা হচ্ছে এ বস্তু এ, এটা হচ্ছে বি বস্তু। দুটো বস্তু এ এবং বি যখন একে অপরকে ধাক্কা দিবে, এ যখন বি কে ধাক্কা দিবে সেটা কি হবে, সেটা হলো ক্রিয়া বল। আর বি যখন এ কে প্রতিক্রিয়া করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে এ এবং বি দুটা বস্তু তারা একে অপরকে যখন যখন বি কে ধাক্কা দিবে সেটা হবে ক্রিয়া বল, আর বি যখন সে বলকে প্রতিহত করবে সেটা হবে প্রতিক্রিয়া বল। তাহলে আমরা বলে নেই এ এর ক্রিয়া বল হচ্ছে F1 এবং বি এর প্রতিক্রিয়া বল
হচ্ছে F2, A এর ক্রিয়াবল হচ্ছে F1, B এর প্রতিক্রিয়াবল হচ্ছে F2। তাহলে সূত্রমতে তোমরা লিখতে পারবা F1 সমান মাইনাস F2। কারণ কি ক্রিয়া প্রতিক্রিয়াবল সমান কিন্তু বিপরীতমুখী, সেজন্য এখানে কি দেওয়া হয়েছে মাইনাস। বিপরীত কথা ছিল প্রত্যেক ক্রিয়াবলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এর জন্য এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমার আলোচনা তোমরা যারা মনোযোগ দিয়ে শুনেছ নিউটনের গতি বিষয়ক তিনটা সূত্র তোমরা ব্যাখ্যা করতে পারবে। আজকে দর্শকদের এতটুকু পর্যন্তই। সবাইকে সুস্থ থাকার আহ্বান জানিয়ে দোয়া করে আজকে আমার এখানে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।